বাড়ি কেনা উচিত না ভাড়া থাকা উচিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। ইউটিউবে কিন্তু আজকাল একটা খুব হট টপিক চলছে, সেটা হলো বাড়ি ভাড়ায় থাকা ভালো নাকি বাড়ি কেনা উচিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এক্সেলে ক্যালকুলেশন করে এবং এক্সেলে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখায় যে কোন জিনিসটা করা ভালো, এবং তারা যেটা করছে সেটা একেবারে ভুল, আমি সেটা বলছি না। কিন্তু আজকের ভিডিওতে আমরা এর একটা অন্য অ্যাঙ্গেল দেখার চেষ্টা করব এবং ভিডিও শেষে গিয়ে আলোচনা করব কাদের ক্ষেত্রে বাড়ি কেনা উচিত আর কাদের ক্ষেত্রে ভাড়ায় থাকা উচিত। প্রথমে চলে আসি যে ইউটিউবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি জিনিস দেখানো হচ্ছে সেই জিনিসটা নিয়ে। প্রথমেই এক্সাম্পলে চলে যাই। ধরে নিলাম আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন, বাড়িটার দাম 30 লাখ টাকা। এবার সেই 30 লাখ টাকা দিয়ে যদি আপনি বাড়ি কেনেন, তার ডাউন পেমেন্ট মোটামুটি 6 লাখ টাকা হবে। 20% ডাউন পেমেন্ট ধরলে 6 লাখ টাকা হয়। তাহলে আপনাকে 6 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে, বাকি 24 লাখ টাকা আপনি লোন নিতে পারবেন। এছাড়াও আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, 30 লাখের সাথে কিন্তু আরো প্রায় 3 লাখের ধারে কাছে টাকা লাগবে আপনার সেই বাড়ির রেজিস্ট্রেশনের জন্য। সুতরাং 6 আর 3 9 হয়ে যাচ্ছে, আর এখানে 24 লাখ টাকা আপনাকে লোন নিতে হচ্ছে। এখন লোনের যা রেট অফ ইন্টারেস্ট আছে মোটামুটি 24 লাখ টাকায় ধারে কাছে 30 বছরের লোন নিলে 20,000 টাকা ইএমআই পড়ে যাবে। তাহলে আপনি প্রতি মাসে 20,000 টাকা ইএমআই দিচ্ছেন। এবার সেম বাড়িতে আপনি যদি ভাড়ায় থাকতে যান, প্র্যাকটিক্যালি দেখা যায় তাহলে কিন্তু আপনি 8 থেকে 9,000 টাকায় ওই বাড়িতে ভাড়ায় থাকতে পারবেন। তাহলে প্রতি মাসে আপনার কিন্তু 11,000 টাকার একটা প্রফিট হচ্ছে। এইবার তার সাথে সাথে আগে যে 9 লাখ টাকা আপনার খরচা হয়েছিল সেটাও আপনার হচ্ছে না। সুতরাং এই 11,000 টাকা প্রতি মাসে যদি আপনি একটা এসআইপি করে নিতে পারেন, এছাড়া সাথে সাথে যদি ওই 9 লাখ টাকা আপনি ইনভেস্ট করে নিতে পারেন, 30 বছর পরে সেটা কিন্তু দেখা যাবে একটা হিউজ অঙ্কের টাকা হয়ে যাবে। এবং তার সাথে সাথে 30 বছর পরে ওই সময় যদি আপনি বাড়ি কিনতে চান, তাহলে দেখা যাবে আপনার ইনভেস্টেড যে অ্যামাউন্টটা আছে সেই টাকা দিয়ে আপনি বাড়ি কিনে আপনার কাছে এক্সট্রা কিছু টাকা আরো বেঁচে যেতে পারে। এটা হলো যুক্তি। এইবার এই যুক্তি কোনোভাবেই ফেলনা নয়, কিন্তু আমি বলতে চাইছি যে এই যুক্তির মধ্যে কিন্তু ইমোশন নেই। যে জিনিসটা খালি এক্সেলে শো করা রয়েছে, আমরা একটা ইমোশনের পার্টও দেখার চেষ্টা করব এবং দেখে যাচাই করার চেষ্টা করব যে আমাদের বাড়ি কেনা উচিত না ভাড়ায় থাকা উচিত। 1 নম্বর হলো রেন্টেড হাউসের কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমত হলো যে আপনি যদি রেন্টেড হাউসে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সমস্ত ধরনের ডিসিশন আপনার যে বাড়ির মালিক সে কিন্তু ডিসাইড করে দেবে। আপনার বাড়িতে কেন এত গেস্ট আসছে, এছাড়া দেখা যাবে যে আপনি কতটা জল ব্যবহার করছেন, আপনি বাড়িতে পেরেক পুঁততে পারবেন কি পারবেন না। এছাড়াও আপনি কোনোদিন বাড়িতে কোনো একটা পার্টি করলেন, সেখানেও দেখা যাবে তার কোনো আপত্তি থাকতে পারে। এই ধরনের কিন্তু বহু সমস্যা একটা রেন্টেড হাউসে লেগে থাকে। এছাড়াও দেখা যায় যে 2-3 বছর পর পর ওনার বললো যে এখন আর এই বাড়িটা আমি ভাড়া দেবো না, আপনাকে অন্য কোথাও উঠে যেতে হবে। সেক্ষেত্রে 2-3 বছর পর পর নতুন একটা বাড়ি, নতুন পরিবেশের সাথে আপনাকে মানিয়ে নেওয়া, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়। 2 নম্বর যেই জিনিসটা যে সেটা হলো ইমোশন। আমাদের বাঙালিদের একটা ইমোশন সবসময় কাজ করে যে একটা নিজের বাড়ি হবে, নিজের বাড়ির সাথে একটা ইমোশনাল একটা ফিলিংস আমরা কিন্তু থাকেই। আমরা যতই বলি যে থাকে না, কিন্তু তারপরেও একটা বাড়ির সাথে একটা ইমোশন কিন্তু জড়িত থাকে। এই জিনিসটা আমরা অস্বীকার করতে পারি না। 3 নম্বর যে জিনিসটা দেখা যায় যে নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য একটা কিন্তু স্থায়ী ব্যবস্থা হয়ে যায়। এর সাথে সাথে আরো একটা জিনিস কিন্তু দেখা যায় যে আপনি যদি কোনো ধরে নিলাম কোনো বাড়ি তৈরি করেননি বা আপনি ভাড়ায় ছিলেন, এবার ভাড়ায় থাকার পর যখন আপনার নেক্সট জেনারেশন বড় হবে, দেখা যাবে যে তারা বলা শুরু করবে যে আজ থেকে 30 বছর আগে যে জমির দাম কত কম ছিল, একটা ফ্ল্যাটের দাম কত কম ছিল, তখন আমার বাবা কিনতে পারেনি, আমার মা কিনতে পারেনি। এই ধরনের ব্লেম কিন্তু হামেশাই শোনা যায়। আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা শুনতাম যে আমার বাবা অথবা দাদু একটা জমি কিনতে পারেনি। সেই সময় দেখা যেত যে 10,000 টাকায় অমুক জায়গায় একটা জমি পাওয়া যেত। আজকের দিনে সেটা 10 লাখ টাকা অথবা 20 লাখ টাকা দাম হয়ে গেছে। সেই সময় 10,000 টাকায় মাত্র পাওয়া যেত। তখন কিন্তু মানুষ এই জিনিসটা বিচার করে না যে ওই 10,000 টাকা সেই সময় কত মূল্য ছিল, অথবা সেই সময় দাঁড়িয়ে সেই ব্যক্তির কত স্যালারি ছিল, অথবা ওই 10,000 টাকা যদি আমি মার্কেটে ইনভেস্ট করতাম এখন তার কত রিটার্ন হতো। এই ধরনের জিনিস কিন্তু সেই সময় বিচার করা হয় না। জাস্ট একটা ব্লেম দিয়ে দেওয়া হয় একজন ব্যক্তিকে যে মাথায় বসে রয়েছে তাকে। তো ভবিষ্যতে কিন্তু এই ধরনের ব্লেম ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে শুনতে হতে পারে যদি বাড়ি না কেনা হয়। সবসময় সবার ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই, কিন্তু হতে পারে, না হওয়ার কোনো কিছু কিন্তু নেই। 4 নম্বর হলো সাডেন ইনক্রিজ অফ রেন্ট। এখন বাড়ি ভাড়ায় আপনি 8,000 টাকায় আছেন, 8,000 টাকায় থাকতে থাকতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। ফট করে বাড়ির মালিক আসলো, বললো না আমি নতুন একজন ভাড়াটিয়া পেয়ে গেছি যিনি কিনা আমাকে 12,000 টাকা দিতে রাজি আছে। আপনি যদি 12,000 টাকা দিতে চান তাহলে এই বাড়িতে থাকুন, না হলে আপনাকে কিন্তু এই বাড়ি ছেড়ে যেতে হবে অতদিনের মধ্যে। এইবার আপনার কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে পুরো বাজেটটা আছে সেই বাজেটটা পুরোপুরি রকম ভাবে হেলে যাবে। কেননা আপনি যদি বাড়িটা কিনে রাখতেন, সেক্ষেত্রে দেখা যেত যে আপনি জানেন যে আপনাকে ইএমআই দিতে হবে 20,000 টাকা বা 22,000 টাকা, যেটাই হোক না কেন আপনাকে একটা ইএমআই দিতে হবে।
সেক্ষেত্রে ইএমআই এর পরিমাণ কিন্তু বাড়ছে না, কিন্তু আপনি যখন দেখা যাবে যে আপনি ভাড়া থাকছেন সেই সময় কিন্তু ভাড়ার পরিমাণ ইনক্রিজ হতে থাকবে দিনকে দিনে। সুতরাং কখন আপনার ক্ষেত্রে দেখা যাবে যে সেটা বাজেটের বাইরে চলে যাবে, সেটা আপনি অনেক সময় দেখা যাবে আপনি বুঝতেও পারবেন না, এটা সাডেন একটা চাপ আপনার সৃষ্টি করতে পারে। 5 নম্বর এবং মেন যেই জিনিসটা হলো ম্যারেজ। আজকের দিনে দেখা যায় যে বহু ক্ষেত্রে বহু মানুষের দেখেছি যে একটা বাড়ি নেই বলে সে হয়তো দেখা যাবে যে এই একই কারণেই সে বাড়ি কেনেনি, যে ক্যালকুলেশন যে ভাড়ায় থাকা অনেকটাই প্রফিটেবল, কিন্তু আমার নিজের চোখে দেখা যে তার নিজস্ব কোনো বাড়ি নেই বলে তার বিয়ে হচ্ছে না। তাই এই ধরনের সমস্যা কিন্তু হয় আজকের দিনে, একবারে অস্বীকার করার কোনো কিছু নেই। তার ব্যাংক ব্যালেন্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আজকের দিনে মধ্যবিত্ত মানুষেরা একটা সিকিউরিটি চায় সব সময়ের জন্য। আজকের দিনে বলবো না, সব সময় মধ্যবিত্ত মানুষ একটা সিকিউরিটি চায়। তার মেয়ে যখন আর এক জায়গায় দিতে চাইছে সেও কিন্তু দেখে নিতে চাইছে যে ছেলের কোনো বাড়ি আছে কিনা। যদি বাড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেইখানে বিয়ে দিতে খুব একটা আগ্রহ বোধ করে না। এটা একটা সমস্যা আজকের দিনে, সোশ্যাল একটা সমস্যা, এটা আমাদের মেনে নিতে হবে। 6 নম্বর হলো এজ। যখন আমাদের এজ হয়ে যায় সেই সময় দেখা যায় যে বাড়ি ভাড়া পাওয়া একটা মুশকিল হয়ে দাঁড়ায়। আপনার যতদিন আপনি ইয়াং আছেন তখন দেখা যাবে যে আপনি কোনো বাড়ি ভাড়া পেয়ে যাবেন, কিন্তু দেখা গেল যে আপনার বয়স হয়ে গেছে এবং বয়সের সময় দেখা গেল যে আমি ছেলে মেয়েকে আমি সাইডেই রাখছি, কেননা কার ছেলে মেয়ে একসাথে থাকবে কার ছেলে মেয়ে একসাথে থাকবে না কেউ কিছু বলতে পারে না। আজকের দিনে দেখা যায় যে ছেলে মেয়ে দেখা গেল ব্যাঙ্গালোরে সেটেল হয়েছে, কারো ইউএসএ তে সেটেল হয়েছে, দেখা যাবে হাজব্যান্ড ওয়াইফ বয়স হয়ে গেছে, তারা এই কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। সুতরাং তারা যদি মনে করে যে আজকে এখানে ভাড়ায় আছি কালকে আর এক জায়গায় আমি উঠে চলে যাব, এটা অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করতে পারে। প্রথমত হলো সমস্ত জিনিস নিয়ে আর এক জায়গায় চলে যাওয়া, এটা একটা সমস্যা। এছাড়াও অনেক সময় এজেড পার্সন দেখে অনেক ব্যক্তি আছে যারা কিনা ভাড়া দেবে না, কেননা জানবে যে এজেড পার্সনকে যদি ভাড়া দিই সেক্ষেত্রে হতে পারে তার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, এছাড়া দেখা যাবে যে তাকে হসপিটালাইজ করা, এই ধরনের কোনো সমস্যা যদি তার কাছে চলে আসে, তো এই ধরনের সমস্যা কে নেবে? তার থেকে কোনো একটা ইয়াং কাপল যদি আসে তাদেরকে দিয়ে দেবো, ঝামেলা আমার থাকে না। এই ধরনের প্রবলেমে কিন্তু একটা মানুষ পড়তে পারে যদি সে ভাড়ায় থাকার কথা চিন্তা করে। আর 7 নম্বর হলো অ্যাপ্রিসিয়েশন। আপনি যদি বাড়ি কেনেন সেটা যদি দেখা যায় যে আমি ধরে নিলাম ম্যাথামেটিক্যালি আপনার বেশ কিছুটা লোকসানও হচ্ছে, আমি ধরে নিচ্ছি ম্যাথামেটিক্যালি আপনার বেশ কিছু লোকসানও হচ্ছে, কিন্তু তারপরেও আপনি কিন্তু এমন কোনো জিনিসে ইনভেস্ট করছেন না যার কিনা ডেপ্রিসিয়েশন ঘটবে। এখন আপনি যদি গাড়িতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গাড়ির একটা ডেপ্রিসিয়েশন ঘটতে পারে, কিন্তু বাড়ির ক্ষেত্রে আপনি বাড়ি করুন অথবা ফ্ল্যাট করুন সেক্ষেত্রে কিন্তু ডেপ্রিসিয়েশন ঘটার অ্যাটলিস্ট চান্স থাকে না। হতে পারে বাড়ির ক্ষেত্রে আপনার রিসেল ভ্যালু অনেকটা বেশি পাবেন, ফ্ল্যাটের ক্ষেত্রে কম পাবেন অনেক, কিন্তু তারপরেও এমন নয় যে ওর ভ্যালু দিনকে দিন কমতে থাকবে। অল্প হোক বেশি হোক সেই জিনিসটা কিন্তু বাড়তেই থাকবে। বাড়ির ক্ষেত্রে তো সেটা কথা নেই, দেখা যাবে যে ধীরে ধীরে ওটা বাড়তেই থাকবে, অনেকটাই বেশি। ফ্ল্যাটের ক্ষেত্রে অনেকটা কম বাড়ে, কিন্তু বাড়ির ক্ষেত্রে কিন্তু অনেকটা তাড়াতাড়ি বাড়ে এবং ভালো পরিমাণে বাড়ে, কেননা বাড়ির সাথে একটা জমিও কিন্তু সে পেয়ে থাকে। 8 নম্বর হলো ডকুমেন্টেশনের একটা সমস্যা কিন্তু দেখা যায় বাড়ি ভাড়া থাকলে, কেননা আজকে আপনি এখানে আছেন, এইখানে আপনার আধার কার্ড করা রয়েছে, প্যান কার্ডে তো অ্যাড্রেস থাকে না, যাই হোক আধার কার্ড করা রয়েছে, ভোটার আইডি কার্ড করা রয়েছে। কালকে আপনি এই জায়গায় চলে গেলেন, এই জায়গা থেকে বি জায়গায় চলে গেলেন, আবার 2 বছর পরে আপনার আধার কার্ড চেঞ্জ করো, ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করো, সমস্ত কিছু, আপনার গ্যাসের অ্যাড্রেস চেঞ্জ করো, গ্যাস যেখান থেকে ডেলিভারি হয়, সমস্ত ধরনের আপনার ইলেকট্রিসিটির অ্যাড্রেস চেঞ্জ করা, এই ধরনের হাজারো সমস্যা কিন্তু কাজ আপনার লেগে থাকে যেগুলো আপনার সমস্যা তৈরি করতে পারে। 9 নম্বর হলো ফিউচার অপরচুনিটি। এখন আপনি মনে করলেন আজকের দিনে আপনি বাড়ি কিনবেন না, এখন আপনি ভাড়ায় থেকে যে টাকাটা আপনি সেভ করছেন সেই টাকাটা আপনি কোনো এসআইপি করলেন অথবা কোনো জায়গায় ইনভেস্ট করলেন, এইবার 30 অথবা 40 বছর পরে আপনি সেই টাকা দিয়ে একটা বাড়ি কিনবেন। ওটা ভালো আইডিয়া, কিন্তু আপনি যেখানে বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন অথবা আপনার মনের যে ইচ্ছা রয়েছে যে আপনি যেখানে বাড়ি কিনবেন সেখানে কি 30 বছর পরে আর কোনো জায়গা আপনি পেতে পারেন? এটা অনেক ক্ষেত্রে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। হতে পারে আপনি যেখানে আজকের দিনে চাইছেন যে আপনার একটা বাড়ি হোক তার থেকে গিয়ে 15 অথবা 20 কিলোমিটার দূরে অথবা ভেতরে গিয়ে আপনাকে বাড়ি কিনতে হচ্ছে, কেননা দেখা যাবে যে সেই জায়গার এমন ডেভেলপমেন্ট হয়েছে অথবা বাড়ি ঘর আরো এত তৈরি হয়ে গেছে, সেই রকম ভাবে বাড়ি কেনার মতন আর জায়গা কিন্তু নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে ফ্ল্যাট হয়ে গেছে। আপনি একটা বাড়ি কিনতে চাইছেন অথবা একটা ছোট একটা বাংলো কিনতে চাইছিলেন, দেখা যাচ্ছে আজকের দিনে আর সেই জায়গা আপনি পাচ্ছেন না, সেই অপরচুনিটি আর পাচ্ছেন না 30 বছর পরে। সুতরাং 30 বছর পরে গিয়ে কি পজিশন দাঁড়াবে, আপনি কোথায় গিয়ে থাকবেন, সেটা কিন্তু একটা বড় সমস্যার। সবসময় যে ওই পজিশনে ওই জায়গায় আপনি জায়গা পাবেনই সেটাও কিন্তু সবসময় বলা মুশকিল হয়ে দাঁড়ায়। আর সবার শেষে হলো ফ্রিডম। নিজের যদি বাড়ি কেনেন সেক্ষেত্রে একটা ফ্রিডম অবশ্যই থাকে। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, যেই জিনিসটা প্রথমে বললাম, অনেক ধরনের অনেক সমস্যা তৈরি হয়। আপনার নিজের বাড়ি থাকলে কিন্তু সেই ধরনের সমস্যা তৈরি হয় না। আপনি সেই বাড়ির মধ্যে যেরকম ভাবে ইচ্ছা আপনি নিজে সাজাতে পারবেন, আপনি নিজের মতন ভাবে গুছিয়ে নিতে পারবেন, নিজেকে সেটেল করে নিতে পারবেন। এছাড়া আপনার যদি পরের জেনারেশন
থাকে তারাও নিজেকে অ্যাটলিস্ট সিকিওর মনে করবে। এছাড়া সবার লাস্টে একটা বোনাস টিপস দেবো, সেটা হলো লেভারেজ। আমরা যে কোনো জায়গায় যদি আমরা ইনভেস্ট করতে চাই, ধরে নিলাম আমরা বাড়ি 30 লাখ টাকার আমি একটা বাড়ি কিনবো, তা আমার কাছে 6 লাখ টাকা রয়েছে। এখন 6 লাখ টাকা ডাউন পেমেন্ট করে আমি কিন্তু 30 লাখ টাকার একটা বাড়ি আমি কিনতে পারছি, কিন্তু আমি 30 লাখ টাকা চাইলে ইনভেস্ট করতে পারবো না, কেননা কোনো ব্যাংক আমাকে ব্যালেন্স 24 লাখ টাকা দেবে না যে আমি ইনভেস্ট করবো বলে। আমি যদি আজকে ব্যাংকের কাছে যাই, ব্যাংকের কাছে গিয়ে যদি আমি এসবিআইতেই গেলাম, এসবিআইতে গিয়ে বললাম যে আমাকে 24 লাখ টাকা দিন, আমি আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করবো, এসবিআই এরই শেয়ার কিনবো, এসবিআই কিন্তু তাতেও রাজি হবে না। সে বলবে না আপনি বাড়ি কিনুন, আমি টাকা দিচ্ছি, কিন্তু আমি আমার শেয়ার কেনার জন্য আমি টাকা দেবো না। অদ্ভুত ব্যাপার, কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটে। এই জিনিসটা ঘটে যে ব্যাংক আপনাকে বাড়ি কেনার জন্য টাকা দেবে, কিন্তু আপনাকে তাদের কোম্পানির শেয়ারও যদি আপনি কিনতে যান তাহলেও কিন্তু সেই কোম্পানি আপনাকে টাকা দেবে না। সুতরাং বাড়ি কেনার সময় আপনি একটা লেভারেজ পাচ্ছেন, একটা বিরাট অঙ্কের টাকার একটা সুবিধা পাচ্ছেন, যেটা ব্যাংক আপনাকে দিয়ে থাকে। আপনি যদি ওই টাকা ইনভেস্ট করতে চান কোথাও, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি যখনই ওই 24 লাখ টাকা ব্যাংকের কাছ থেকে নিয়ে বাড়িতে আপনি ইনভেস্ট করলেন, আপনি কিন্তু পুরো 30 লাখ টাকা ইনভেস্ট করলেন। আপনি ইন্টারেস্ট দিচ্ছেন ব্যাংকে, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু পুরো 30 লাখ টাকাই একটা জায়গায় ইনভেস্ট করলেন, কিন্তু ওই টাকাটা আপনি ব্যাংকের কাছে নিয়ে আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রেও বাড়িতে ইনভেস্ট করা একটা সুবিধা কিন্তু আমাদেরকে দেয়। তাই এই ছিল বেশ কিছু সুবিধা, কিন্তু এর সাথে সাথে বেশ কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে আমি বলবো যে বাড়ি তারপরেও না কেনা ভালো। প্রথমত হলো যারা প্রথমেই তাদের কেরিয়ার সবে শুরু করেছে, এই ধরনের কোনো ব্যক্তির আমি সাজেস্ট করব একটু ওয়েট করে যেতে, একটু একটা জায়গায় থিতু হয়ে যেতে, তারপরে বাড়ি কেনার দিকে যেতে। কেননা এমনও হয়ে গিয়ে থাকে যে আপনি ধরুন আপনার বাবার কাছ থেকে 6 লাখ টাকা ধার করে নিজে একটা ইএমআই দিয়ে দেখা হলো আপনি একটা বাড়ি কিনলেন। এবার বাড়ি কেনার পরে আপনার হাতে সেই অর্থে সেরকম কোনো কিছু টাকা থাকছে না, আপনি 20,000 টাকা ইএমআই দিচ্ছেন, আপনি ইনকাম করছেন 30,000 টাকা, 10,000 টাকা দিয়ে আপনার কোনো রকম চলছে। এবার আপনি আপনার কোনো ধরনের সেলফ ডেভেলপমেন্ট করবেন, তার জন্য আপনার হাতে টাকা থাকছে না। এর জন্য কেরিয়ারের প্রথমের দিকে অ্যাটলিস্ট যারা 20-তে আছে না কেনা ভালো। এছাড়া বলবো যে যাদের ট্রান্সফারেবল জব রয়েছে, যদি পৈতৃক কোনো সম্পত্তি থাকে ইটস ওকে, যদি না থাকে সেক্ষেত্রে যদি দেখা যায় যে সারা জীবন ট্রান্সফারেবল কোনো জব করতে হয় তাকে, সেক্ষেত্রে একদিকে না কেনা ভালো। কারণ আজকে এখানে আছেন, কালকে আরেক জায়গায় থাকবেন, এখানে আপনার বাড়ি পড়ে থাকবে, আপনি কত জায়গায় আপনার বাড়ি কিনবেন। এছাড়াও বলবো যে যারা এনআরআই আছেন, সেক্ষেত্রে যদি আপনার পরিচিত কেউ ইন্ডিয়ায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো প্রপার্টি একদিকে না কেনা ভালো। কেননা কোনো ব্যক্তি যদি আপনার এখানে না থাকে আপনার হয়ে রিপ্রেজেন্ট করার জন্য, সেক্ষেত্রে আপনার প্রপার্টি কিন্তু একটা সফট টার্গেট হতে পারে। কোনো ব্যক্তি যদি জানতে পারে এটা এনআরআই এর সম্পত্তি রয়েছে, আপনি সফট টার্গেট হতে পারেন, এবং আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনি পারবেন না যে আপনি কলকাতায় চলে আসবেন এবং আপনার সম্পত্তির দেখাশোনা করবেন, অথবা আপনার কোনো একটা ছোট একটা প্রপার্টির এগেনস্টে কেউ কেস করে দিল, আপনি পারবেন যে আপনার থানায় এসে আপনি হাজিরা দিতে পারবেন না, সম্ভব হবে না আপনার ক্ষেত্রে। তো এনআরআইরা অনেক সময় দেখা যায় যে একটা সফট টার্গেট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যদি খুব পরিচিত, যার সাথে খুব ভালো সম্পর্ক আছে, এই ধরনের ব্যক্তি যাকে আপনি বিশ্বাস করতে পারেন, এই ধরনের ব্যক্তি যদি আপনার এখানে থেকে থাকে তাহলে আপনি ইনভেস্ট করুন, না হলে কিন্তু একদিকে না করা ভালো। আপনি যখন ফিরে আসলেন তখন আপনি ইনভেস্ট করলেন, অথবা আপনার পৈতৃক সম্পত্তি যদি কেউ থাকে এবং তার যদি অংশীদার কেউ থাকে, তারা যদি আপনার ওই প্রপার্টি দেখাশোনা করে তাহলে ঠিক আছে, না হলে নতুন করে কোনো প্রপার্টি আপনার পরিচিত কেউ না থাকলে না করা ভালো। তাই এই ছিল আমার তরফ থেকে কিছু যুক্তি। এমন নয় যে এই যুক্তিগুলোই একমাত্র যুক্তি, এর অপোজিটেও কিন্তু যুক্তি রয়েছে, যেই জিনিসগুলো এক্সেলে দেখানো হয়। আমি খালি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম যেই জিনিসগুলো এক্সেলের মধ্যে ফুটে ওঠে না। সুজয় বৈদ্য, সাইনিং অফ।